নমস্কার। 8টার সময় লাইভ আসার কথা ছিল, নির্ধারিত টাইমে লাইভ এসেছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হওয়ার জন্য লাইভ স্টার্ট করতে পারিনি। সেক্ষেত্রে ভিডিও বার্তার মধ্যে কিছু কথা বলতে চাই, যেগুলো ধ্রুব সত্য সেগুলো বলতে চাই। গত দিন যে ভিডিও বার্তা দিয়েছিলাম, লাস্ট স্টেটমেন্ট ছিল প্রফিট গেন এবং আমার ফ্রেন্ড সাইকেল থেকে কালেকশন করে ইনভেস্ট। সে ফ্রেন্ড সাইকেলে কাকা রয়েছে, দাদা রয়েছে, বন্ধু রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের কাছ থেকে ইন্টারেস্ট পারপাস টাকা নিয়ে আমি ইনভেস্ট করেছিলাম অফিস বাঁচানোর স্বার্থে। তার আগে বলে নিই যে অফিস জন্মলগ্ন থেকে কোভিডের আগ পর্যন্ত আমার কোনো ইনভেস্ট ছিল না, এটা সত্য। আমি আই এম শিবশঙ্কর মুখার্জি, সিলেক্টেড অ্যাজ এ বিএম। আমি অপারেটিং করেছি অ্যাজ এ বিএম আকারে, আমার কোনো টাকা ওখানে ইনভেস্ট ছিল না, এটা একদম ধ্রুব সত্য। ঠিক একইভাবে লকডাউনের পর থেকে 2024 সাল পড়েছে। 2024 সালে এখানে ফান্ড আকারে যে ইনভেস্ট করেছি, এই ইনভেস্টের সমস্ত টাকা আমার। যদি বলেন যে আগে এটা ইনভেস্ট ছিল না, এখন কেন ইনভেস্ট করেছে না, এই দুটো ডিফারেন্সের মধ্যে যেটা আসছি, লকডাউনে আগে আমি বিএম ভূমিকা ছিলাম। লকডাউনে যখন ব্রাঞ্চ টোটাল বসে গেল, প্রায় 200-র ওপরে ক্লায়েন্ট টাকা দেয় না করিমপুরের বুকেই, সেটা নিয়ে পরে আসবো। সেক্ষেত্রে এই যে ফার্ম, এই ফার্মের উপর ডিপেন্ডেবল আমি একমাত্র, যারা রয়েছি, বাকি এদের আদার্স ইনকাম পার্ট রয়েছে। সেক্ষেত্রে এই ফার্মটা এনিহাউ টিকে রাখার জন্য আমার ইনভেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে ওটা, যে আমার যেটা কর্ম সেটা যেন আমি এখানে ধারক বাহক হয়ে আমি করে খেতে পারি। সেইভাবে আমার এই উদ্দেশ্যে আমি এখানে ফান্ড ইনভেস্ট করেছি, বলে করেছি, চেয়ে করেছি, সব জানিয়ে করেছি। দু একটা ফান্ড এমার্জেন্সি পারপাস আমাদের অফিসে যেটা সিনিয়র স্টাফ সে চেয়েছে, তার চাওয়ার এগেনস্টে আমি দিয়েছি, সে আমাকে ঠিকমতো দিতে পারেনি বা আদার্স ম্যানেজমেন্টকে বিভিন্ন কমিউনিকেশন করা যায়নি অফিসের ব্যস্ততার জন্য। তাহলে ম্যানেজমেন্ট টিম যে ইনভেস্ট করেছে তার এগেনস্টে কিন্তু প্রফিট পেলো বা প্রফিট গেইন করেছে, সেটা নির্ধারিত আগেই বলেছি বা কত অ্যামাউন্ট ফিগারটা। এবং আমি এখানে বিভিন্ন পার্টি, যেরকম বকরিদে আমার বাড়ির পাশ থেকে কাকার কাছ থেকে আমি টাকা নিয়ে গিয়ে টাকা দিয়েছিলাম 1.5 লক্ষ টাকা। তার আগে 1.5 লক্ষ টাকা আমি 3টে পার্টি দিয়েছি, সে নাম আমি উল্লেখ করেছি। এবং এই টাকা লেনদেন মিতালি সাহাকে আমি সমস্ত টাকা মিতালি সাহাকে দিয়েছি। মিতালি সাহা সেই টাকাটা বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন প্রয়োজনে টাকাটা দিয়েছে। 1.5 লাখ টাকা ওখানে দিলে তার আগে আমি 70 দিয়েছি, অর্থাৎ 2,30,000। পলাশি বা রিসেন্ট দিয়েছি 50,000 টাকা। 50,000 টাকা ইনভেস্ট করেও সেখানে আমার ঢোকার পারমিশন নেই। তাহলে 2,30,000 যদি ওদিকে হয়ে থাকে, দেড় লক্ষ আরও 70, অর্থাৎ 2,20,000। তারপরে পলাশি ওটা 50, 3 লক্ষ টাকা। তারপরে আমি অক্টোবরে ইনভেস্ট করেছি 1,30,000, অর্থাৎ 4,30,000 টাকা মতো হলো। এছাড়াও দুর্গাপুজোর টাইমে 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম, সেটা আমাদের সেকেন্ড যে কমান্ডিং অফিসার তিনি জানেন। এইভাবে মোটামুটি নেয়ার আউট আমি 10 থেকে 15 লক্ষ টাকা আমি বিভিন্ন উপায়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, নিকট আত্মীয় বা যারা ইন্টারেস্ট কাটে বলেছে এদের কাছ থেকে আমি ইনভেস্ট করি। তাহলে অফিস সাপোজ কোনো একটা কারণে, যেটা এর ঘোষণা করলাম যে অফিস যেহেতু চলছে অ্যাজ পার ডিপেন্ডেন্ট সিকিউরিটি মানির উপরে প্রোগ্রাম, অফিস ম্যানেজমেন্টের যে এক্সপেন্স সেইটা লাগাম ছাড়া হয়ে যাওয়াতে কন্ট্রোল করতে পারিনি। সেটা ওয়াকিবহাল ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আলোচনা করেছি। এবং ম্যানেজমেন্ট যেহেতু ফান্ড দেয়নি বা সামান্য ফান্ডের উপরে এত বড় হেসেল পরিচালনা করা যায় না, এবং যারা সিনিয়র স্টাফ এটি বিষয়ে সবাই অবগত ছিল, সেক্ষেত্রে সিকিউরিটি মানি ঘাটতি হয়ে যায়। সিকিউরিটি মানি ঘাটতি যেটা হয়ে যায়, তাহলে বোর্ডে যারা রয়েছে সেই ঘাটতির ব্যালেন্স 5 জনে মেটাবে। তাহলে অলরেডি যে আমি যে টাকাটা ইনভেস্ট করে রেখেছি, তাই সেটাও তো একটা ঘাটতির সাবজেক্ট, বা সেই টাকাটা ফেরতের তো দায়িত্ব 5 জনকে নিতে হবে।
সেক্ষেত্রে আমি যে টাকা দিয়েছি ওনাদের বক্তব্য আমাদের ইনফরমেশন করে দেওয়া হয়নি, ওই টাকা দায়িত্ব আমরা দেব না। এই জায়গায় বিরোধের প্রথম সূত্রপাত। তারপরে আমার একটা বক্তব্য ছিল যে অফিস এরকম পরিস্থিতিতে দায়বদ্ধ প্রত্যেকের, কিন্তু আমি এখানে যে ইনভেস্টটা করেছি সেই ইনভেস্টটা আমাকে তুলে দেওয়া হোক, বা অফিস যে মাইনাস হয়ে গেছে সেই মাইনাসের সঙ্গে আমার ইনভেস্টটা যোগ করে 5 দিয়ে ভাগ করা। সেটা কোনো মতে মেনে নেয়নি ওরা, বা মানছে না সেটা, এবং সেটা না মেনে আজকে এই পরিস্থিতি। তবে এখানে আরও একটা সত্যতা জেনে রাখা দরকার। যেদিনকে স্টাফেরা অনশন প্রক্রিয়া চালায় আমাদের ফার্স্ট কমান্ডিং অফিসারের বাড়িতে, তিনি পোস্ট হোল্ড করেছিল অ্যাজ এ চেয়ারম্যানের বাড়িতে যখন অনশন প্রক্রিয়া চলে সারা রাত ধরে, তখন আমাকে বারবার ফোন করে আমার সাজেশন অনুসারে সে কাজ হয়নি। ঠিক আমি সেইভাবে আমার সেকেন্ড কমান্ডিং অফিসারকে খুব ভালোবাসি, তার নীতি আদর্শকে আমি পছন্দ করি, এবং আমার সেকেন্ড কমান্ডিং যিনি ছিল তিনি ধর্মমতে চলাটাকে আমি খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে। মানে তার কথা আমি মানত দিই প্রতিটা ক্ষেত্রেই। তাকে আমি যে সাজেশন দিলাম সেই সাজেশন ফার্স্ট কমান্ডিং মানলো না, বা সেকেন্ড কমান্ডিংয়ের সাজেশন আর আমার সাজেশন সহমত ছিল, সেই সহমত পোষণ করেও ফার্স্ট কমান্ডিং অফিসার আমার কথাটা মানলো না বলে আমি আর সেই রাতে তার বাড়িতে যাইনি। তার বাড়িতে সারা রাত অনশন চললো। দেখা যাচ্ছে প্রায় আমার বাড়িতে একটা সময় তিনি অলরেডি সেখানে অ্যারেস্ট হয়ে যায় এবং আমার বাড়িতে আসে। কিন্তু আমার বাড়িতে আসার আগ পর্যন্ত আমার নামে কোনো এফআইআর বা ডায়েরি তখন পর্যন্ত হয়নি। এবার ওনার ওইরকম ফেস দেখে আমি কোনো কমেন্ট করি যে দাদা যখন যাচ্ছে আমি যাব, প্রবলেম নেই। সে মতো যাই এবং সে মতো গিয়ে ওখানে বিচার সালিসি সবাই সুন্দর পর্যায়ে একটা মধ্যস্থ পর্যায়ে আসে, সুন্দর এবং যথেষ্ট সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে এবং নিরপেক্ষভাবে একটা সিদ্ধান্ত আসে। কিন্তু সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, আমার যে ইনভেস্টটা সেটা আমাকে ফেরত দেওয়া হোক, অথবা যে দেনাটা অফিসে রয়েছে সেই দেনাটা এখান থেকে মাইনাস প্লাস করা হোক। সেটা মানাতে দেয়নি। সেই এগেনস্টে আমাকে অন্য গ্রহে যেতে হয়। আমার কারণটা কি, মানে আমার অন্যায়টা কি, আমি কোন অন্যায় গেলাম, কোন অন্যায় আজকে এই সাজাপ্রাপ্ত হলাম এইভাবে। আজকে 54 ডেজ সাফার হলাম অ্যাজ এ থিপ আকারে। এটা কমেন্ট মার্কেটে কমেন্ট, সেই গ্রহের ভিতরে কমেন্ট, এবং সেই কমেন্ট অনুসারে আমার চলাচল করতে হয়েছে সেইভাবে, সেই পরিস্থিতি অনুসারে। এটা বহির্জগৎ মনে করি। সেক্ষেত্রে আমার দোষ কোথায়? আজকে 10-15 বছর একসঙ্গে কাজ করলাম, এক আত্মা নিয়ে কাজ করলাম। আমি তো বিভিন্ন কাজ করি জীবনের পাশে দাঁড়িয়ে, নো ডাউট। তার ফ্যামিলির নিম্নমানের কাজ থেকে উচ্চমানের কাজ যতগুলো রয়েছে সব কাজে আমি করেছি কম বেশি প্রত্যেকের। এবং প্রতি বছর 2টো করে ট্যুর হতো, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম হতো, সংস্থা থেকে সেটা খরচ হতো। তখন তো বাধা প্রদান করেনি, তখন সেই খরচে কোনো প্রবলেম আসেনি। এবার উনি যেখানে করে কমে খাচ্ছে যে জায়গাটায়, সেই জায়গাটা যে জায়গাটা মানে ব্যবসার জায়গা তৈরি করে দেওয়ার জন্য মূল ভূমিকা আমার। তারপরে সেকেন্ড আসি, বেতায় বয়েজ ক্লাবের সঙ্গে একটা কেস খামাইতে উনি জড়িয়ে যায়, এবং আমি সেটা মধ্যস্থতার মধ্যে সেই সমাধানটা করি। আমি সেই জন্য পাশে এভাবে দাঁড়িয়ে সলিউশন করেছিলাম। এছাড়া ওনার পারিবারিকভাবে আমার পারিবারিক ভালো দিকগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা আমি নিয়ে ওনাকে করেছি। তাহলে আমাকে রাত্রিবেলায় এভাবে নিয়ে গিয়ে একটা জায়গায় গ্যারেজ করতে চলে আসা, এটা কি উন্নত মানের সিদ্ধান্ত, তোমার চিন্তাধারা? যাতে আমার একটা 1 থেকে 1.5 বছরের বাচ্চা, সংসারটা আমার উপরে চলে, যথেষ্ট কষ্ট করে সংসারটা চালাই। আমার লাস্ট 1 ইয়ার্স আমার খুবই কষ্টের মধ্যে দিন গিয়েছে, অফিসে দোদুল্যমান অবস্থার মধ্যে রেখে। সেক্ষেত্রে আমার স্ত্রী কাকুনি মিনতি করেছিল আপনার কাছে। আমার স্ত্রী তো কাকুর মধ্যে কোনো কর্ণপাত করেননি। কী কারণ?
দিন কি এক থাকবে? আমার স্ত্রীর চোখের জল আপনার লাগবে লাগবে লাগবে। আমি শিবশঙ্কর মুখার্জি, আমি বলে গেলাম কথাটা। আমার ৮০ বছরের মা, ১ বছরের কন্যা সন্তান, আমার স্ত্রীর চোখের জল আপনার লাগবে লাগবে লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, দেখে নেবো আমি দেখে নেবো চোখের জল আপনার লাগে কিনা। আমি বলবো না এই ৫৪ দিনের যাত্রা আপনার জীবনে আসুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি এটা কামনা করব। কিন্তু আপনার ত্রুটিগত যে সমস্যাগুলো সেগুলো আপনি সংশোধন হন। আর আপনাদের উদ্দেশ্য, আপনাদের যে চিন্তাধারা যে শিবশঙ্কর মুখার্জি অন্যায় করেছে, ওকে আমরা ভরে দিয়েছি, এটা মার্কেটে বিস্তার করবেন না। নিজের অন্যায়টা ঢাকুন, নিজের অন্যায়টা ঢাকুন, তারপরে অপরের অন্যায়কে দোষ ত্রুটি করবেন। আপনি যে পোস্টটা হোল্ড করেছেন সেই পোস্ট ছিল সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনি কোনো সময় ভেবেছিলেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে? আপনি তো কোনো সময় পোস্ট ছাড়েননি। আপনি প্রতিটা ব্রাঞ্চ ওপেনিংয়ে পারমিশন আপনি আমাকে দিয়েছেন, ব্রাঞ্চের ফিতি আপনি কেটেছেন, এবং কনফারেন্স মিটিংয়ে আপনি লিডিং করেছেন, পিকনিকে আপনি লিডিং করেছেন, চিফ গেস্ট আকারে আপনি লিডিং করেছেন, কনসাল্ট মিটিংয়ে আপনি চিফ গেস্ট আকারে লিডিং করেছেন। তাহলে অফিসের ভালো অবস্থাতে যখন এত এই হায়ার লেভেলের পোস্টগুলো আপনি হোল্ড করবেন, আর অফিস যখন বিপদগ্রস্ত, তখন বিপদের সামগ্রিক দায়বদ্ধ আমার কোন সংবিধানে আমার থাকতে পারে? এটা নিজেদের গর্ব করে বলেন ৩৫ বছরের আমার ব্যবসায়িক অভিজ্ঞতা, আমার ব্যবসায়িক অভিজ্ঞতা, আমি বড় মাপের ব্যবসায়িক। কই আপনার এত বড় ব্যবসা, তা আপনি একসময় কমেন্ট করতে পারেননি এই যে এতগুলো ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, এই ব্রাঞ্চের লাস্ট কী জায়গা দাঁড়াবে বা কী পরিস্থিতি হবে, সেটা একবার তো কমেন্ট করেননি বা সেট গাইডেন্স তো করেননি। কিন্তু সেকেন্ড কমেন্টিং অফিসার আমাকে বলেছিল যে আমি থাকলে এই জায়গায় আসতো না আজকে এটা আপনার সম্পূর্ণ হবে ব্যর্থতা। নিজের সেই কাক ময়ূর সাজতে গিয়েছিল পেখম গুজে, তার রেজাল্ট তো হবেই, স্বাভাবিক। এটা আপনি আমাকে মিসগাইড করেছেন। আপনি সিইও পোস্ট হোল্ড করেছেন, অফিসের যে কোনো পারপাস আপনি পার্সোনাল ৪ চাকা করে আপনি ভিজিট যেতেন, মনে আছে সে দিনগুলো? আর আজকে আমাকে কেন ঠেলছেন কোর্টে বলির পাঠা হওয়ার জন্য? অলরেডি তো বলির পাঠা করে দিয়েছেন আমাকে, আমি বলির পাঠা হয়ে এসেছি। ভয় পাই না, ভয় পাবো না, গণতান্ত্রিক দেশে বসবাস করি, বাক স্বাধীনতা রয়েছে, বলার অধিকার রয়েছে, বলবো বলবো বলবো। তাতে যদি বলে যে কালকে তোমার বলিদান আছে এখানে, আমি মাথা পেতে দেবো যদি অন্যায় করে থাকি। তবে এটা মূর্খামির পরিচয়, এই সংস্থায় ডুবে যাওয়ার মূর্খামির মূল দায়িত্বই আপনার। এটা যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি থাকতো, এই রাস আজকে অবস্থা হতো না। সেই রাসের টান আমাকেও দিত যে শিব তুমি এই জায়গায় যেও না, এটা করো না, এই গাইডেন্সের মধ্যে থাকো, এই বাউন্ডারির মধ্যে থাকো, এই ট্রাকের মধ্যে থাকো। এই মিস গাইডের রেজাল্ট এটা, এর সাফার প্রত্যেকে হতে হবে, এর দায়িত্ব প্রত্যেকে নিতে হবে, এবং এর অংশীদার প্রত্যেকেই। একা শিবশঙ্কর মুখার্জি নয়। আমার ৫৪ দিনের সফরের যে যন্ত্রণা, ৫৪ দিন সফরের যে রুদ্ধশ্বাস, যে আমার খাওয়া পড়া বাসা ওঠার দিনগুলো, এক একটা দিন কেটেছে এক মাস, সেটা ফেরত দিতে পারবেন না। উত্তম কুমার একটা বই আছে হারানো সুর, 10 বছর জেল খেটে বাড়িতে এসে বেকসুর খালাস, তারপর সে 10 বছরের ফিরিয়ে দেওয়ার পারবেন? আজকে বেকার, ঋণগ্রস্ত, দেউলিয়া, সামাজিকের মধ্যে নিজের মুখ দেখাতে পারছি না, এই প্রবলেমের মধ্যে চলছি। এবং প্রত্যেকটা সিনিয়র স্টাফ এক পক্ষ নিয়ে কথা বলেছে, তার নিরপেক্ষ কথা বলতে পারেনি আপনার হুইপে। সেক্ষেত্রে আজকে আপনারা আমাকে যেভাবে একটা কোনায় ঠেলে দিলেন, আমি মরবো না, কারণ আমার 2টো কন্যা সন্তান রয়েছে, আমি মরবো না, আমি বেঁচে থাকবো, কন্যা সন্তানের দিকে মুখ দিয়ে থাকি। কিন্তু যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি আমি মারা যাই বা সুইসাইড করি, সেক্ষেত্রে এর সম্পূর্ণ দায়িত্ব থাকবে আশা এসএসজি
নিধি লিমিটেডের এই যারা ডিরেক্টর, তারা প্রত্যেকটা ফেসবুক বন্ধুদের করিমপুর আশা অফিসের সম্পর্কে আপডেট দিলাম। আমি মার্কেটে খেলে হলে পালিয়েও যাইনি, সংস্থার পরিচালনার দায়িত্ব ছিল আমার হাতে, আমাকে মিসগাইড করা হয়েছে এবং আমাদের যে পরিমাণ টাকা ফেরত রয়েছে সেই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কর্তব্য আমাদের, এবং যে টাকা আমরা পাবো আপনাদের কর্তব্য সেই টাকা ফেরত দেওয়ার। আজকে এসএসজি প্রোগ্রাম রীতিমতো রেজুলেশন করে ব্যাতের একটা স্বনামধন্য ব্যক্তির মাধ্যমে সাজেশন নিয়ে তৈরি করা হয়েছিল সে প্রোগ্রাম, কিন্তু ব্যবসার একটানা লাভ হবে, লাভ হলে শিবশরণ মুখার্জি ভেরি গুড বয়, একে মাথায় তুলে রাখবেন, আর লস হলে চোর। এটা কোন যুক্তির যৌক্তিকতার বিচারে অ্যাজ এ থিপ আকারে আপনার পরিবারের দুজন মহিলা আমাকে কমেন্ট করতে পারে। ভালো থাকুন। তবে এই ধরনের দুর্বলের মাথায় বাঁশ মেরেন না, কারণ যে দুর্বল তার পিছনে কিন্তু অনেকগুলো অপেক্ষায় থাকে খাওয়ার জন্য, তার পরিবারের লোকজন অপেক্ষায় থাকে সেই ব্যক্তিটা কখন আসবে, কখন খাবার দেবে, কখন ভালোবাসবে, তার অপেক্ষায় অনেকদিন পড়ে থাকে। আমি আমার পাড়া দিয়ে বলতে পারি জোর গলায়, আমি পর উপকারী ছেলে, আমি কারো ক্ষতি আজ পর্যন্ত করিনি, যতটা পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, করব, নীতি নিয়ে থাকবো, নীতিভ্রষ্ট হব না। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন।